নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি। আরও একবার আপনাদের কাছে আমি উপস্থিত হলাম আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। আপনাদের কাছে প্রতিনিয়তই আমি আমার অভিজ্ঞতা, বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করার চেষ্টা করি। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ পাই, প্রচুর ভালোবাসা পাই। মানুষ ভালোবাসে, তাই আমার এই প্রয়াস দীর্ঘদিন ধরে চলে আসছে। আর আপনারা এইরকমভাবে ভালোবাসলে এই প্রয়াস চলতে থাকবে। আমি প্রতিবারই চেষ্টা করি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক, কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে আপনাদের জানানোর, যে আমার সঙ্গে কীরকম ধরনের ঘটনা হঠাৎ হঠাৎ ঘটে যায়। তো সেই রকমই একটি ঘটনা আজকে আপনাদের কাছে আমার নিজের চ্যানেলে বলতে এলাম। শুনলে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, যেভাবে এতগুলো বছর আমার সঙ্গে আপনারা রয়েছেন। ঘটনাটি খুবই সহজসাধ্য ঘটনা এবং ইজি ঘটনা, কিন্তু ঘটনাটা আমার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা। ঘটনাটি হয়েছিল যাদবপুরেতে। আমি দীর্ঘদিন যাদবপুরে যখন থাকতাম, এখনও থাকি, তো সেই সময় যাদবপুরেতে আমার পাশেরই একটা ফ্ল্যাটেতে এক ভদ্রলোক একাই থাকতেন। আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতাম। সেই যে ফ্ল্যাটটি ভদ্রলোক থাকতেন, তিনি একজন অসমিয়া ভদ্রলোক, নয়গাঁওয়ের এক ভদ্রলোক থাকতেন, একাই থাকতেন। সেক্টর 5-এ মোস্ট প্রবাবলি তিনি চাকরি বাকরি করতেন। তো যেহেতু পাশাপাশি থাকে, সেই ক্ষেত্র থেকে যাতায়াতের পথে হাই হ্যালোর একটা সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তীকালে ফ্যামিলি মেম্বারের মতনই আমার সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। বাড়িতে আসা যাওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া, সব কিছুই একসঙ্গে চলতে থাকে। তো যে ফ্ল্যাটটিতে ভদ্রলোক থাকতেন, আমাকে মাঝে মাঝে বলতেন যে রাত্রিবেলা, সুরজিৎ, আমি যখন শুয়ে থাকি মনে হয় আমার গায়ের ওপর দিয়ে কেউ ডিঙিয়ে চলে গেল, তার ছায়া আমার গায়ে যেন লাগলো, বা তার কাপড়ের আঁচলটা আমার গায়ের ওপর দিয়ে যেন চলে গেল। আমি এগুলো শুনে হাসতাম। আমি ভাবতাম মিথ্যে কথা বলছে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু দীর্ঘদিন এই কথাই আমাকে বলতে থাকতেন এবং বারবার বলতেন। রাত্রে শোবার পর মনে হতো যেন খাটটা কেউ দোলাচ্ছে, মনে হচ্ছে যেন আমার পাশে কেউ এসে শুয়ে আছে। আমি থাড়িমাড়ি খেয়ে ঘুম থেকে উঠে পড়ে দেখতাম কেউ কোথায় নেই। মাঝে মাঝে ভয় পেতাম, মাঝে মাঝে ভাবতাম আমার মনের ভুল, একাকিত্ব হয়তো আমাকে গ্রাস করছে দিনের পর দিন। একা থাকার যে অভ্যেস তৈরি হচ্ছে, সেই অভ্যেসেতে তারা হয়তো এন্ট্রি নিচ্ছে আমার আইসোলেশনের সুযোগ নিয়ে। আমি মনকে এইভাবে বোঝাতাম। তো আমাকে এই কথাগুলো উনি শেয়ার করতেন। আমরা যখন একসঙ্গে গল্প করতাম, কফি খেতাম, চা খেতাম, বসে আমার বাড়িতে বা ওনার বাড়িতেও আমি যেতাম। আমিও কিন্তু ওনার বাড়িতে বারবার গেছি। আমিও কিন্তু কোনো উপলব্ধি করতে পারিনি। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে আমি একটা আঁশটানি গন্ধ বাড়িতে পেতাম। তো যাই হোক, এইভাবেই দীর্ঘদিন চলতে থাকে। আমিও খুব একটা কেয়ারফুল হইনি। উনিও খুব একটা কেয়ারফুল হননি। ঘটনাগুলো মাঝে মাঝে বলতেন, আর নিজেদের মধ্যে হাসাহাসি করতাম। নিজেদের মধ্যে বলতাম, এই ভূত এসেছে, বা এই তোমাকে ভূতে ধরেছে, এইরকম ধরনের কথাবার্তা আমাদের মধ্যে আলোচনা হতো। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেরকম আলোচনা হয় স্বাভাবিকভাবে, সেরকমইভাবে আলোচনা হতো। হঠাৎ করে ঘটল এর একটা পরিবর্তন। হঠাৎ করে ওনার পরিবার ওই ফ্ল্যাটে চলে এলেন পার্মানেন্টলি থাকবেন বলে। ওনার একটি ছেলে, একটি কন্যা, আর ওরা ওয়াইফ। তো আসার পর একসঙ্গে আমাদের খাওয়া দাওয়া হলো, একসঙ্গে সবাই মিলে আলাপ আলোচনা হলো। এই করতে করতে 15টা দিন যখন কাটলো, 15 ডেজের পর যখন ওদের নিয়ে এখানে স্কুল কলেজে ভর্তি করার চেষ্টা চরিত্র করে যখন সম্পূর্ণ হয়ে গেল, যখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস উনি ফেললেন ওই ভদ্রলোক, হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমাকে ফোন করলেন যে, সুরজিৎ, একবার বাড়িতে আসতে পারবি? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই যাবো, আমি বাড়িতেই যাচ্ছি। কী হয়েছে গো? বলে, তুই বাড়িতে আয়, বাড়িতে এসে ব্যাপারটা একটু দেখ এবং একটু আলোচনা করার ব্যাপার আছে তোর বৌদির সঙ্গে। আমি গেলাম। যাওয়ার পর চা খাচ্ছি। চা খেতে খেতে দাদা বলছেন যে, আমার মেয়েটা আসার পর থেকেই ওর হঠাৎ করে পায়ের তলার নিচের পোর্শনে বিলো দ্য বেল্টে স্কিন র্যাশ বেরোচ্ছে প্রচণ্ড পরিমাণ, আর অস্বাভাবিক একটা আচরণ ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি। একদম পড়াশোনা করছে না এবং গায়ে অসুরের ক্ষমতা। মায়ের সঙ্গে প্রতিদিন গণ্ডগোল হচ্ছে এবং কখনো কখনো মায়ের গায়ে হাত তুলে দিচ্ছে। লজ্জার খাতিরে আমি তোকে এই কথাটা বলতে পারিনি। 3-4 দিনের পর থেকেই ঘটনাটা ঘটছে। আমি ভেবেছি হয়তো কোনো রকম প্রবলেম হচ্ছে, জায়গাটা ভালো লাগছে না, বা একটা নতুন জায়গায় এসে থাকছে, তার জন্য কোনো প্রবলেম হচ্ছে, সেই জায়গা থেকে হয়তো গণ্ডগোলটা হচ্ছে। কিন্তু আমি অতখানি খেয়াল করিনি। কিন্তু আজকে একদম এক্সট্রিম হয়ে গেছে। এমন মারধর করে দিয়েছে মায়ের গায়েতে,
মাকে মেরেছে, যেখানে আমিও আটকাতে পারছিলাম না এবং গায়েতে একটা অসুরের ক্ষমতা যেন তৈরি হয়েছে। মহিলার গায়েতে এরকম অসুরের ক্ষমতা আমি এক্সপেক্ট করছি না এবং আমাকে এত বড় চেহারা, আমার ৬ ফুট হাইট, প্রায় আমার ৮৫ কেজির ওপর ওজন, আমাকে এমন ঠেলা দিয়েছে আমার বুকেতে এখনও ব্যথা লাগছে এবং আমি ভাবছি আমি যদি পড়ে যেতাম তাহলে আমার মাথাটা ফেটে চৌচির হয়ে যেত। তো এই ঘটনা কি স্বাভাবিক? তুই কি বলিস? আমি আর কি তুমি লক্ষ্য করেছো? বলছে রাত্রিবেলা উঠে বিছানাতে বসে কখনো বিড়বিড় করে, কখনো জানলার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, কখনো বলে আমাকে খুলে দাও, আমি কপাট খুলে নিচে নেমে যাব। তো এই ঘটনা চলতে থাকছে এবং খাওয়া-দাওয়ার মধ্যেও একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। বারবার খিদে পাচ্ছে। চানাচুর নিয়ে এসে রাখা আছে। এক বা বা কৌটো চানাচুর নিমিষে খেয়ে ফেলছে। শরীর খারাপ হচ্ছে না, অ্যাসিড হচ্ছে না, অ্যাসিডের ওষুধ খাচ্ছে না, তারপর জল খাচ্ছে। বারবার এরম ধরনের বিস্কুট একসঙ্গে বসে প্রায় ১৫-২০টা খেয়ে ফেলছে। এরম ধরনের ঘটনা তো কোনোদিন করেনি, ও তো খেতই না। ওর এইরকম ধরনের ঘটনা না আমাদের কিন্তু ভাবিয়ে তুলেছে। আমরা কিন্তু খুব চিন্তিত। একটা কিছু ব্যবস্থা কর। তুই কিছু যদি বুঝতে পারিস তাহলে তুই কিছু দেখ। তো আমি বললাম, দেখো দাদা, আমি তো এই মুহূর্তে খাই-দাই করে ফেলেছি। ভাত খেয়ে ফেলেছি। আমি এই মুহূর্তে আসনে না বসলে আমি দেখতে পারবো না। আমার তো একটা পার্টিকুলার প্রসিডিওর আছে। তো আমি এই সাধনার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। তো তুমি আমাকে অনেকদিন আগেও বলছিলে তোমার মধ্যে এরকম পরিবর্তন বা তুমি বারবার এরকম প্রবলেমের সম্মুখীন হচ্ছিলে। আমি ভেবেছিলাম বোধহয় আইসোলেশন এবং হচ্ছে, বা আমি অতটা কেয়ারফুল হইনি তোমার ব্যাপারে, বা অতখানি কেয়ারলি আমি দেখিনি। কিন্তু আমি ২-৩ বার তোমার বাড়িতে একটা আঁশটানি গন্ধ পেয়েছি। আমিও তোমাকে বলি না, হতে পারে তুমি মাছ-টাছ খেয়েছো হয়তো। সেখান থেকে সেই গন্ধটা আসে। আমি সেটাও খুব একটা ডেপথে গিয়ে উপলব্ধি করিনি। কিন্তু আজকের ঘটনাটা যখন বলছো সত্যিই আমাকে ভাবাচ্ছে এবং আমাকে একটু সময় দাও। আমি কাল সকালে স্নান করে আসনে বসবো। বসার পর তুমি একটু আসবে। বললো, আমার তো কালকে সকালে অফিস আছে। আমি অফিসটা একটু দেরি করে যাবে, কিন্তু এই কাজটা তোমাকে করে যেতে হবে, কারণ তোমার নিজের সন্তান-সন্ততির ব্যাপার। তো যথারীতি ভদ্রলোক আমার বাড়িতে আসেন সকালবেলা। আমি স্নান করে প্রত্যেকদিন যেরকম স্নান করে মায়ের পুজোতে বসি, আমার একটা নির্দিষ্ট আসন আছে এবং নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতির মধ্যে ওনাকে আমি বলি কিছু আমাদের কিছু তন্ত্রের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলোর মধ্যে কিছু নিয়ম ওনাকে বলি যে, এইগুলো একটু জিজ্ঞেস করছি, তুমি এগুলোর সঠিক উত্তর দাও। আমি তার পরিপ্রেক্ষিতে তোমাকে গণনা দিচ্ছি। তো আমি বুঝতে পারি যে ওই বাড়িতে নিশ্চয়ই কোনো নেগেটিভ ইফেক্ট হয়ে রয়েছে, যেটা ওখানে সারাউন্ডিংসের লোকজন জানে। উনি যেহেতু বাইরের লোক, ওনাকে কেউ বলেনি। আর দীর্ঘদিন আগেকার ঘটনা, সেই জন্য কেউ অতখানি কেয়ারফুলও হননি। তো এই ঘটনাটা হওয়ার পর আমি ওনাকে বলি যে নেগেটিভ এনার্জি রয়েছে ওখানে, কোনো রকম কেউ মারা গেছে বা কোনো রকম নেগেটিভ এনার্জি ওই ঘরের মধ্যে বা ওই বাড়িটাতেই, পুরো ফ্ল্যাটগুলোতেই রয়েছে। তোমাকে এক্সট্রা করে হয়তো একটুখানি, তোমার যেহেতু রাস হালকা বলে একটা কথা আমাদের প্রচলিত ছিল আগেকার দিনের, মা ঠাকুমারা বলতো, শ্মশানের কাছ দিয়ে এলে রাস হালকা, তোর জ্বর এসে গেল, হঠাৎ করে শরীরটা খারাপ হচ্ছে, ধ্যাক করছে, ভালো লাগছে না, আমরা শুনে অভ্যস্ত। তো সেই জায়গা থেকে তোমার মেয়ের এরকম কোনো প্রবলেম নিশ্চয়ই ছিল, সেই জায়গা থেকে এরকম প্রবলেম হচ্ছে। তো আমাকে আরেকটু ভালো করে দেখতে দাও। আমি পরের দিন আবার সময় নিই এবং ওনার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করি। মেয়েটি কথা বলতেও যেন রাজি নয় এবং আমাকে দেখে যেন একটা রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে যেন একটা অভিশাপ দেওয়ার মুহূর্ত তৈরি করে ফেলে, যে তুমি কেন এসেছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, এরম ধরনের একটা অ্যাটিটিউড। এবং আমি অ্যাটিটিউডটা দেখে খুবই স্তম্ভিত হই। আমি নিজেকে কোনো অপমানিত বোধ করিনি, কারণ আমি জানতাম যে মেয়েটি নেই, তার মধ্যে কোনো অশরীরী আত্মা বা ইভিল আই এফেক্ট হয়ে রয়েছে, যে কারণে তাকে দিয়ে করানো হচ্ছে। এই ক্রিয়াটা বোঝার আগে আমি দাদাকে বলি যে, দাদা, এই ঘটনা যেটা ঘটেছে, আমি একটু পারিপার্শ্বিক জায়গাতে লোককে জিজ্ঞেস করছি, তুমি আমার সঙ্গে একটু চলো। বলে নিচে নেমে আসি এবং আসার পর পাশাপাশি অনেক বাড়িঘরদোর আছে। ২-১ জন মুখ চেনা ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করি যে, ভাই, এই বাড়িতে কি কোনো রকমভাবে কোনো প্রবলেম হয়েছিল? কেউ কি আত্মহত্যা করেছিল বা কোনো রকম কিছু নেগেটিভ এফেক্ট আছে? আপনারা কি জানেন? কেউই বলতে চায় না ঠিকমতোভাবে। একজন বয়স্ক ভদ্রমহিলা, বিধবা ভদ্রমহিলা টুল নিয়ে সামনে বসেছিলেন। ওনার কাছে আমি যাই, ওনাকে আমি দিদা সম্বোধন করি এবং দিদা সম্বোধন করে বলি, দিদা, যদি একটু সাহায্য করেন, এনারা বাইরে থেকে এসেছেন আর আমরা সবই তো বাইরের লোক। তো ওনার মেয়েটা একটু এফেক্টেড হয়েছে, মারাত্মকভাবে শারীরিক অসুস্থতার শিকার হচ্ছে, একটা অ্যাবনর্মালিটি ওর মধ্যে দেখতে পাচ্ছি। যদি একটু বলেন তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হয়, ওনাকে রিকভারি করতে সুবিধা হয়, যদি একটু হেল্প করেন। তো দিদা বলতে উনি বলেই ফেলেন যে, হ্যাঁ, এই বাড়ির যে মালকিন ছিলেন তার একটি মেয়ে ছিল এবং সেই মেয়েটি
প্রেমপূর্ণ কোনো ভালোবাসাপূর্ণ কোনো জায়গাতে বাধা সৃষ্টি করাতে সে ওই ফ্ল্যাটের মধ্যে গলায় দিয়ে মারা যায় প্রায় ২২-২৩ বছর আগে। এবং তারপর থেকে যতজন ভাড়া এসেছে তারপর থেকে মাঝে মাঝেই ওরা ভাড়া দেয়, ১১ মাসের এগ্রিমেন্ট করে ভাড়া দেয়। পরবর্তীকালে সেটা এক্সটেনশন করে কেউ করে না। কিন্তু যারাই এসেছে মোটামুটি ১১ মাসের পর আর কেউ এক্সটেনশন করায়নি। এটা আমি দেখেছি। মানে কেউ থাকেনি উনি বলতে চান, এক্সটেনশন আমি বলছি। উনি বলছেন না, ১১-১২ মাসের পর ১ বছরের বেশি কেউ থাকতে পারেনি। আপনি কতদিন রয়েছেন? আমি বললাম, আমি তো থাকি না। এই ভদ্রলোক থাকেন, উনি অসমিয়া ভদ্রলোক, আসাম থেকে এসেছেন। তো উনি থাকেন, উনি আজকে ৮ মাস রয়েছেন। তো উনি বললেন, "তুমি ৮ মাস কী করে রইলে? তুমি কিছু বুঝতে পারোনি বাবা?" তো উনি বললেন, "হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু আমি ভেবেছি বারবার যেটা আমার হয়তো কোনো মনের ভ্রম, সেই ক্ষেত্র থেকে হয়তো প্রবলেম হচ্ছে। এখন আমার মেয়ের প্রতি এই ঘটনাগুলো ঘটার পর আমি খুব কনসাস হয়েছি এবং এটা থেকে প্রতিবিধানের জন্যে সুরজিতের কাছে গেছি। সুরজিৎ যেহেতু এই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, সেক্ষেত্রে থেকে সুরজিতের কাছে গেছি। সুরজিৎ যদি কিছু করে, তখন উনি বললেন, "তুমি বাবা এইসব কাজকর্ম করো?" আমি বললাম, "হ্যাঁ, আমি টুকটাক এই সমস্ত কাজকর্ম করি, তন্ত্রের কিছু কাজকর্ম করি, অ্যাস্ট্রোলজি করি, এবং তারাপীঠে গিয়ে আমি সমস্ত হবন-টবন করি। এই সমস্ত কাজকর্ম দীর্ঘদিন ধরে করছি।" তো উনি বললেন, "তাহলে তুমি একে এই বাড়ি থেকে প্রথম আগে অন্য বাড়িতে শিফট করো এবং তার সঙ্গে তুমি যদি পারো একে ভালো করে দাও। কারণ এখানে ১ বছরের আগেতেই লোকজন ছেড়ে চলে যায়।" তো যাই হোক, এই সমস্ত কথা শোনার পর আরও কনফার্মেশন পেলাম, আরও কনফার্ম হলাম। বাড়িতে ব্যাক করলাম। ব্যাক করার পর দাদাকে বললাম, "দাদা, তাহলে তোমাকে ঠিক করতে হবে একটা দিন। আমার সঙ্গে তারাপীঠ যেতে হবে। কারণ এখানে আমি এই কাজ করতে গেলে আমি তো এখানে কোনো শ্মশানে গিয়ে এই কাজ করতে পারবো না। যেহেতু তারাপীঠ একটা সিদ্ধপীঠ, সেই তারাপীঠে বসে এই কাজ করা সম্ভব। যদি তুমি বলো তাহলে তোমার ফ্যামিলিকে নিয়ে, তোমার মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে, ওয়াইফকে নিয়ে তুমি একবার তারাপীঠ চলো।" বললো, "তাহলে তুই ডেট ঠিক কর।" আমি বললাম, "হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করো এবং পরবর্তীকালে এসে বাড়িটা ছেড়ে দিতে হবে।" বললো, "বাড়ি তো আমি ছেড়ে দেবোই, আর তো থাকার কোনো প্রশ্নই আসছে না। কিন্তু তুই আগে ঠিক কর এই ব্যাপারটাকে।" বলে আমরা ২-৩ দিনের মধ্যেই তারাপীঠ যাওয়ার পরিকল্পনা করি এবং তারাপীঠ চলে যাই। চলে যাওয়ার পর আমরা যে শ্মশানে কর্মগুলো করি আমার সঙ্গী সাথী, আমার গুরু ভাইদের নিয়ে, সেই ক্রিয়াকর্মের যা অ্যারেঞ্জমেন্ট আমরা করি এবং করার পর আমরা শ্মশানে বসি। বসার পর আমরা যে পুজো আচ্ছা করতে আরম্ভ করি, প্রথম রুদ্রাভিষেকের মাধ্যমে যে পুজো আরম্ভ হয়, সেই মাটির পার্থিব শিবলিঙ্গ বাঁ হাতের মাধ্যমে গড়ার পর এই পার্থিব শিবলিঙ্গের আহুতি প্রদান, পার্থিব শিবলিঙ্গের পূজা, রুদ্রাভিষেক আমি তাকে দিয়ে করানোর চেষ্টা করি। যখনই করাচ্ছি বারবার যেন মনে হচ্ছে সে কিছুতেই করতে চাইছে না এবং তার মধ্যে যেন একটা অ্যাবনর্মালিটি, তার মধ্যে তার চলা, বসা, কথা বলা, মন্ত্র উচ্চারণ কোনোটাই যেন ঠিকঠাকভাবে করার চেষ্টা করছে না। এবং তার সঙ্গে তার বাবা, মানে যে ভদ্রলোকের মেয়ে, সে তার হাত ধরে করানোর চেষ্টা করছে, কিন্তু সে যেন হাতটাকে বাঁকিয়ে কিছুতেই শিবের মাথায়, রুদ্রের মাথায়, ভগবান ভোলেনাথের মাথায় কিছুতেই অভিষেক করার জন্য যে জিনিসপত্র দিয়ে আমরা অভিষেক করি কিছুতেই দিতে ইচ্ছা করছে না। তো জোর জবরদস্তি যাই হোক কিছুটা করার পর ওনাকে নিয়ে এসে আবার বসানো হয়। এবার আমরা নবগ্রহ পুজো করি। নবগ্রহ পুজোর যে পদ্ধতি সেটাও করার চেষ্টা করি। সেখানেও গিয়েও একই রকম পজিশন, একই রকম হস্তক্ষেপ। পরবর্তীকালে যখন আমরা যজ্ঞ আরম্ভ করার যে পরিকল্পনা বা যজ্ঞ আরম্ভ করার যে জায়গায় আমরা যজ্ঞ আরম্ভ করব বলে যে প্রস্তুতি, সেটা যখন নিতে থাকি এবং নিয়ে যখন আরম্ভ করার জায়গায় যাই এবং যখন আমরা আগুন সঞ্চালন করি যজ্ঞেতে, তখন তার মুখ থেকে অনর্গল গালাগালি এবং তার মুখ থেকে অনর্গল একটা পুরুষ জাতির প্রতি ঘৃণা, এই জায়গাটা বারবার পরিলক্ষিত হচ্ছে এবং সে গালাগালি দিচ্ছে, তার ফ্যামিলিকে বলছে এবং বারবার সে বলছে যে আমাকে কখনোই তুই এর কাছ থেকে সরিয়ে দিতে পারবি না এবং তাতে তোর নিজের জীবনের ক্ষতি হয়ে যাবে, তোরও জীবন আছে, তোরও সংসার আছে, এটা মাথায় রাখিস। বারবার আমাকে হুঙ্কার দেওয়া হচ্ছে এবং বারবার সেই হুঙ্কারটা ওই মেয়েটির মুখ থেকেই যেন বেরোচ্ছে এবং মনে হচ্ছে যেন আমাকে ওই যজ্ঞের কাঠ দিয়ে মারতে পারলে তার যেন শান্তি হয়। সে কিছুতেই একটা চঞ্চলতা স্থির করতে পারছে না, তার মধ্যে একটা চঞ্চলতা উঠছে বসছে। তার মাধ্যমেই আমি বিভিন্ন রকম ক্রিয়াকাণ্ড যেগুলো আমি সাধারণত করি, শোল মাছের মাধ্যমে, পায়রার মাধ্যমে। আপনারা জানেন যারা আমার সঙ্গে তারাপীঠ গেছেন, বারবারই দেখেছেন বিভিন্ন রকম বান, বিভিন্ন রকম তুকতাক, বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক আমি খণ্ডন করার যে গুরুদেবের আশীর্বাদ ধন্য হয়ে যে ক্রিয়া আমি করি, তাতে মানুষ উপকৃত হন। বারবার সেই জন্যে আমাকে মানুষ ডাকেন, বলেন, যাইও তার জন্যে মানুষ উপকৃত তো ডেফিনেটলি হন। নাহলে আমি 17টা বছর ধরে একইভাবে করে আসছি। তো সেই জায়গা থেকে আমি মহিলাটার মাথায় বিভিন্ন রকম ক্রিয়াকাণ্ড করি এবং করার পর মহিলাটা তার মানে ভদ্রলোকের যে মেয়ে,
হঠাৎ করে ফেন্ট হয়ে যায়, মুখ থেকে গেঁজা উঠতে আরম্ভ হয় এবং গেঁজা ওঠার সঙ্গে সঙ্গে আমি আমার যে মন্ত্র বা আমি যে জিনিসপত্র দিয়ে যজ্ঞ আহুতি প্রদান করি সেই সমস্ত জিনিসপত্র মাথায় ঠেকাই, জপ করি, মায়ের নাম জপ করি, বিভিন্ন রকম যে ক্রিয়াকাণ্ড আছে সেগুলো করার চেষ্টা করি। প্রায় 10-12 মিনিট ওই অবস্থায় পড়ে থাকার পর তার সেন্স আসে। সে উঠে বসে সে আমাকে বলে, আমি কোথায় এসেছি, আগুন জ্বলছে কেন, এটা কোন জায়গায়। পুরো স্মৃতিটাই তার নষ্ট হয়ে গেছে। সে বুঝতেই পারছে না এটা তারাপীঠ শ্মশান, যজ্ঞ হচ্ছে বা কোনো কিছু একটা ঘটনা ঘটছে, আমাকে নিয়ে পুজো করানো হচ্ছে, এই পুরো ব্যাপারটাই তার মধ্যে নেই। সে তখন বলে যে আমি বাড়ি চলে যাব, আমার অস্বস্তি লাগছে, আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাব। কিন্তু যজ্ঞ যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ তো বাড়ি যাওয়া সম্ভব নয়, পুরো ক্রিয়াকর্ম শেষ করার, কারণ সংকল্পটা ওনার নামেই হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলি, মা একটু বস, আমার হয়ে এসছে, আমি সম্পূর্ণ করি, তারপর তুই ব্যাক করে যাবি। বলে আমি বাড়ি চলে যাব। তুই তো বাড়িতে নেই মা, তুই তো এখন আমরা হোটেলে রয়েছি সবাই মিলে একসঙ্গে, তাহলে হোটেলে ব্যাক করে গিয়ে স্নান করে নিয়ে দেখবি তোর শরীরের এই এতদিনের যে ক্লান্তি ছিল সেই ক্লান্তি দূর হয়ে গেছে, ভালো করে ফ্রেশনেস লাগবে এবং খুব ভালো থাকবি। তখন সে বলে, হ্যাঁ, আমার শরীর থেকে প্রায় 30 কেজি বোঝা যেন নেমে গেল, আমার শরীরটা যেন মনে হচ্ছে হালকা, আমার মনে হচ্ছে কীরকম বুকের মধ্যে থেকে খালি হয়ে গেছে, বুকটা যেন খালি হয়ে রয়েছে, যেন কীরকম একটা শরীরের মধ্যে ব্যথা ব্যথা ভাব অনুভব হচ্ছে, গোটা শরীরটা যেন পাকা ফোঁড়ার মতো ব্যথা হয়ে উঠেছে। তো এই ঘটনা আমার চোখের সামনে ঘটা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, কারণ এই ঘটনাটি আমার নিজে হাতে এর ক্রিয়াকাণ্ড করা এবং নিজে হাতে এই ক্রিয়াকাণ্ড করে তাকে এই প্রেতাত্মা থেকে আত্মার যে মুক্তি তার মাধ্যমে আমি করিয়েছি এবং করেই বারবার অনেকের সঙ্গেই হয়েছে, অনেক ঘটনাই আপনাদের সামনে শেয়ার করেছি, অনেক ঘটনা ঘটে চলেছে প্রতিদিন, প্রতিদিনই একই রকম ঘটনা বা ভ্যারাইটিস রকম ঘটনা ঘটছে। এর মধ্যে একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে ভাবুন যে আত্মার কিন্তু অস্তিত্ব রয়েছে এবং সে যদি অতৃপ্ত হয়, সে কোনো না কোনোভাবে তার বহিঃপ্রকাশ করার জায়গা তৈরি করে বা খুঁজে পাওয়ার জায়গা তৈরি করে, কোনো একটা শরীরকে সে আকর্ষণ করে তার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। সুতরাং যাদের এরকম প্রবলেম রয়েছে, অবশ্যই সঠিকভাবে সঠিক মূল্যায়ন করে সঠিক ক্রিয়াকাণ্ড করে সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি সঠিক মানুষ হয়, সঠিক তন্ত্র সম্পর্কে তার জ্ঞান থাকে, ডেফিনেটলি সে মুক্তি দিতে পারে। তার মধ্যে সেই ক্ষমতা অবশ্যই থাকতে হবে, কিন্তু পরীক্ষা করে আপনাকে জেনে নিতে হবে মানুষটি আসল না নকল, এটা আপনার ওপর নির্ভর করছে। কিন্তু বিপদে মানুষের পাশে আমি সারা জীবন ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে আপনাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার প্রোগ্রামটি মানুষের কাছে ছড়িয়ে দিন। মানুষ যদি 1% উপকৃত হয়, ক্ষতি কী? আসুন না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই সামাজিক দায়বদ্ধতা তুলে নিই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় বামদেব। নমস্কার।